গল্পের আসরবাহী অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আটকুঠুরি নয় দরজা। আজ থাকছে এর চতুর্থ পর্ব। হেডকোয়ার্টার্সের সামনে এসে দাঁড়ালো স্বজন। একটা বীভৎস রাতের শেষ যে এত সহজে হবে তা সে ভাবেনি। এখন খুব ক্লান্তি লাগছে। কিভাবে ট্যুরিস্ট লজে পৌঁছানো যায়? সামনে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো সে। এই শহরে খুব বড় ধরনের গোলমাল হচ্ছে বা হবে, এবং সে নিজের অজান্তেই সেই সময় এসে পৌঁছেছে। হাঁটতে হাঁটতে সে পোস্টারগুলো দেখতে পেল। আকাশলাল, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে লোকটাকে ধরিয়ে দিতে পারলে। তার মানে ওই লোকটাই পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু তার সঙ্গে এসবের তো কোনো সম্পর্ক নেই। অথচ এই শহরে থাকতে হলে পুলিশ কমিশনারের অনুরোধ তাকে রাখতেই হবে। শব্দটা অনুরোধ, কিন্তু মানে হলো আদেশ। হঠাৎ একটা ট্যাক্সি সামনে এসে দাঁড়ালো। সাব, খুশি হলো স্বজন। ট্যুরিস্ট লজ যাবেন ভাই? নিশ্চয়ই। দরজা খুলে দিল লোকটা। তারপর সামনে ছোট আয়নায় পেছন দিয়ে তাকালো। আপনাকে অনুসরণ করা হচ্ছে স্যার। তার মানে? ট্যাক্সি চলতে শুরু করলো। ড্রাইভার বলল, পুলিশের লোক, আমরা বুঝতে পারি। স্বজন চকিতে পেছন ফিরে তাকালো। স্বাভাবিক রাস্তা, কাউকে সন্দেহ করতে সে পারল না। ট্যুরিস্ট লজের সামনেই ট্যাক্সি থামলে স্বজন নেমে দাঁড়াতেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। স্বজন অবাক, লোকটা ভাড়া নিল না কেন? তার মাথায় কিছুই ঢুকছিল না। ট্যুরিস্ট লজে ঢুকতেই একটা বেয়ারা গোছের লোক এগিয়ে এলো। আপনি ডাক্তার? হ্যাঁ। 7 নম্বর ঘরে এই ফ্ল্যাশ কাজ করছে না বলে আপনাদের 8 নম্বর ঘর দেওয়া হয়েছে, আসুন। লোকটি সামনে এগিয়ে চলল। বেলা যত বাড়তে লাগলো তত শহরের পথে মানুষের সংখ্যা বাড়ছিল। এরা সবাই দোহাতি। পিতামহ পিতাদের অনুসরণ করে প্রতি বছর উৎসবের সময় দুরাতের জন্য শহরে আসে। এবার শহরে ঢোকার সময় তাদের তন্ন তন্ন করে সার্চ করা হয়েছে। সামান্য ছুরি অথবা ভোজালি থাকলে সেটা সরিয়ে ফেলছে রক্ষীরা। উৎসবের সঙ্গে ধর্ম না জড়ানো থাকলে এই অবস্থায় কেউ শহরে ঢুকত না। ঢুকে তটস্থ হয়ে আছে। সরকারি টিভিতে এইসব মানুষদের দেখানো হচ্ছিল। ভাষ্যকার বলছিলেন, যুগ যুগ থেকে রাষ্ট্রের মানুষ উৎসবকে দেখে এসেছে ভালোবাসার চোখ দিয়ে। সব টান পেছনে ফেলে গ্রাম গ্রামান্তর থেকে সাধারণ অসাধারণ সবাই ছুটে আসেন আগামীকালের আয়োজনে সামিল হতে। অথচ কিছু দেশদ্রোহী তাদের বিষাক্ত নিঃশ্বাস ফেলে সমস্ত আনন্দ দূষিত করে দিতে চাইছে। এরা শুধু সরকারি শত্রু নয়, এরা জনসাধারণের শত্রু। এই দেখুন, পর্দায় যে বৃদ্ধকে নাতির হাত ধরে হেঁটে আসতে দেখছেন, দেশদ্রোহীদের কি অধিকার আছে তার শান্তি কেড়ে নেওয়ার? অতএব শান্তি বজায় রাখতে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আকাশলাল অথবা তার সঙ্গীদের সন্ধান পাওয়া মাত্র যে কোনো পুলিশ অফিসারকে জানিয়ে দিন। এরপরেই পর্দা সাদা এবং শোকের বাজনা বেজে উঠল। তারপরেই ঘোষকের কণ্ঠ শোনা গেল, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এদেশের পরম মিত্র বাবু বসন্তলাল আর আমাদের মধ্যে নেই। গত রাত্রে তার মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। বিশেষভাবে প্রমাণিত তিনি দেশদ্রোহীদের হাতে নিহত হয়েছেন। দেশদ্রোহীরা বাবু বসন্তলালকে ব্ল্যাকমেল করতে সক্ষম না হয়ে হত্যা করে। প্রসঙ্গত বলা যেতে পারে, এদেশের অর্থনীতি তার মৃত্যুতে বড় আঘাত পেল। তার মাধ্যমে দেশ বিরাট পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করত। দেশের এই সুসন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সর্বত্র জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে। ঘোষণার সঙ্গে সঙ্গে পর্দায় ভেসে উঠেছিল বাবু বসন্তলালের যুবক বয়সের ছবি। আকাশলাল সঙ্গীতের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ডেভিড বলে উঠল, মিথ্যে কথা। আকাশলাল হাত তুলল। প্রচার খুব বড় অস্ত্র, কিন্তু মনে হয় এটা বুমেরাং হয়ে যাবে। হায়দার জিজ্ঞাসা করল, কিভাবে? বাবু বসন্তলালকে সাধারণ মানুষ অত্যাচারীদের একজন বলেই মনে করত। তার মৃত্যু কোনো ভাবাবেগ তৈরি করবে না। কিন্তু প্রশ্ন হলো, লোকটা মারা গেল কিভাবে? সেটা এখনো জানা যায়নি, তবে মারা গিয়েছে কয়েকদিন আগে। ডেড বডি একটা কফিনে ছিল বলে জানতে পেরেছি। ডেভিড বলল। কে খুন করলো ওকে? হায়দার বলল, খুনি যে হয়েছে তার তো প্রমাণ নেই, এমনি মরে যেতে পারে। এমনি মরে গিয়ে কেউ কফিনে ঢুকে পড়ে না,
যে ঢোকাবে সে সবাইকে না জানিয়ে চুপ করে থাকবে কেন? হত্যার দায় আমাদের কাঁধে চাপানো হয়েছে, কিন্তু হত্যাকারী কে? বোর্ড চাইবে না ওকে মেরে ফেলতে। ম্যাডাম। আকাশলাল আচমকা কথা থামিয়ে চোখ বন্ধ করল। হায়দার হাসল। এই একটি ব্যাপারে আকাশলাল তার সঙ্গে কখনোই একমত হয়নি। ওই মহিলা যাকে ম্যাডাম বলা হয় তার সঙ্গে মিনিস্টার এবং বোর্ডে ঘনিষ্ঠতা আছে, অথচ মিনিস্টার এবং বোর্ড যে সতর্ক প্রহরায় থাকেন ম্যাডাম ততটা আড়ালে থাকেন না। তাকে ইলোপ করে স্বচ্ছন্দে চাপ দেওয়া যেত, কিন্তু আকাশলাল রাজি হয়নি। আজ পর্যন্ত কোনো নারীকে সে আন্দোলনে জড়াতে রাজি হয়নি, তার পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন। ডেভিড বলল, এর প্রতিবাদ করা দরকার। বাবু বসন্তলালের খুনের দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা জনসাধারণকে বোঝাতে হবে। আকাশলাল হাত তুলল। জল যেখানে হাঙরের সঙ্গে লড়াই, সেখানে একটা কুমিরের মৃত্যু নিয়ে কেউ মাথা ঘামাবে না। আমি ভাবছি লোকটাকে মারল কে? যাকে ডাক্তার এবং তার স্ত্রী কেমন আছে? হায়দার বলল, ওরা খুব ঘাবড়ে গেছে। ভার্গিস যে আচরণ করলো তাতে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। কাল সকালের আগে আমি ওর সঙ্গে কথা বলতে চাই। যেভাবেই হোক করতে হবে। আজ ট্যাক্সিতে আমাদের লোক ওকে ট্যুরিস্ট লজে পৌঁছে দিয়ে এসেছে, তখনই ওকে তুলে আনা যেত, কিন্তু ওর স্ত্রী বিপদে পড়ত। মেয়েটা ভালো। হায়দার, আমাদের কোনো ভালো মেয়েকে দরকার নেই, একজন ডাক্তার প্রয়োজন। ওদের পেছনে কেউ লেগে থাকলে তাকে সরিয়ে আজই এখানে নিয়ে আসার চেষ্টা করো। এখানে না এনে যদি 2 নম্বর ক্যাম্পে নিয়ে যাই, ওখানে আমাদের ডাক্তার আছেন। না, একে এখানেই দরকার। মেকআপ নিয়ে নিজের ভোল বদলাতে হায়দারের জুড়ি নেই। তার অনেকগুলো প্রিয় ছদ্মবেশের মধ্যে একটি হলো পুলিশ অফিসারের মেকআপ। টুপি পরলে সেটাই অনেকটা আড়ালের কাজ করে। ড্রাইভারের পাশে বসে জিপ চেপে ওই পোশাকে যাওয়ার সময় বেশ আত্মবিশ্বাস বেড়ে যায়, অথচ কখনো যদি সে কাউকে চরম ঘৃণা করে তাহলে তাকে পুলিশ অফিসার হতেই হবে। 10 বছর বয়স থেকে সেই ঘৃণাটা তার বুকে সাপটে বসেছে। অনেকটা পথ পেছনে হাঁটলে মনে হবে শেষ নেই পথের। গ্রামটা ছিল শান্ত, পাহাড়ি, মানুষগুলো অভাবী। অভাব থাকলেও অসুখ ছিল না। শীতকালে অঢেল কমলালেবু হতো, ভুট্টার চাষ হতো, আলু ফলতো মাটিতে, তাই বিক্রি করে কোনো মতে সারা বছর বেঁচে থাকা। হায়দারের যখন 10 বছর বয়স তখন একটা পুলিশের দল এলো গ্রামে। গ্রামের সবাই কৌতূহলী হয়ে রাস্তায় নেমে পড়েছিল পুলিশ দেখতে। প্রত্যেকের হাতে বন্দুক, মুখ পাখরের মতো সত্য। ওদের অফিসার চিৎকার করে বলল, একজন খুনি আসামি এই গ্রামে আশ্রয় নিয়েছে বলে খবর এসেছে। আমি 4 ঘন্টার মধ্যে লোকটাকে চাই, তোমরা তাকে বের করে দাও। চিৎকারটায় এমন কিছু ছিল যে সবার মুখ শুকিয়ে গেল। হায়দারের বাবা 2 পা এগিয়ে গেলেন। আমাদের গ্রামে কোনো খুনি নেই অফিসার। অফিসার বলল, প্রতিবাদ করা আমি পছন্দ করি না, দ্বিতীয়বার এই কথা যেন না শুনি। ওরা গ্রামের ছোট্ট প্রাথমিক স্কুল বাড়িটা দখল করে বসল। একজন সেপাই এসে হুকুম করল ভালো মদ এবং মাংস পাঠিয়ে দিতে। সবাই বুঝে গিয়েছিল আদেশ মান্য করতে হবে, কিন্তু দূরে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে কাউকে খুনি হিসেবে চিহ্নিত করতে পারল না। খাওয়া দাওয়ার পর হঠাৎ গুলির শব্দ শোনা গেল। বন্দুকটা আকাশের দিকে তুলে অফিসার এগিয়ে এলো। খুনি কোথায়? আর কতক্ষণ বসে থাকব? গ্রামের যিনি প্রধান এবং বয়স্ক মানুষ তিনি বললেন, হুজুর, তেমন কাউকে খুঁজে পাচ্ছি না। হঠাৎ অফিসার প্রত্যেকের মুখের দিকে তাকাতে লাগলো। তার চোখ হায়দারের বাবার ওপর 2 বার ঘুরে গেল। এই, এদিকে আয়, তোর নাম কি? ফারুক। তুই চল আমার সঙ্গে, তুই খুনি। সে কি? আমি কেন খুনি হতে যাব? চুপ, কোনো কথা নয়। এই, একে বেঁধে ফেলো। হুকুম পাওয়া মাত্র সেপাইরা এসে সবার সামনে ফারুকের হাত বেঁধে ফেলল। 10 বছরের হায়দার চিৎকার করল, তোমরা এ কী করছো? আমার বাবাকে বাঁধছো কেন? সে ছুটে গেল বাবার কাছে। সঙ্গে সঙ্গে একটা সেপাই তার শরীরে লাথি ঝাড়ল। ছিটকে পড়ে গেল সে একপাশে। যন্ত্রণায় পা অসাড় হয়ে যাচ্ছিল। গ্রাম প্রধান বললেন, আমরা ফারুককে জানি, সে কখনোই খুন করেনি। আমি বলেছি খুন করেছে, এর উপরে কথা চলবে না।
আজ বিকেলের মধ্যে একটা সবল খুনি আমি কোথায় পাবো? সব তো রোগা পটকা। খুনি না নিয়ে গেলে চাকরি থাকবে না। হ্যাঁ, কেউ যদি বাধা দিতে আসো অথবা আপত্তি করো তাহলে। দ্বিতীয়বার গুলি চালালো লোকটা। আকাশে নয়, তোমাদের মাথায় গিয়ে বুঝবে। হায়দারকে জড়িয়ে ধরে তার মা বসেছিল মাটিতে, বসে চুপচাপ কাঁদছিল। যন্ত্রণা সত্ত্বেও হায়দার তাকে বলেছিল, আম্মু, আব্বুকে ধরে নিয়ে যাচ্ছে ওরা। আব্বু কিছু করেনি, তুমি বাধা দাও। মা কাঁদতে কাঁদতে বলেছিল, কি করব বাবা, কি করে বাধা দেব? পরে বাহিনী চলে যাওয়ার পরে গ্রামের মানুষরা সিদ্ধান্ত নিল, হয়তো মদ্যপান করেছিল বলেই অফিসারের মাথা ঠিক ছিল না। খবর এসেছে ওরা 5 মাইল দূরে জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে আজ রাত্রে। সেখানে পুলিশের একজন কর্তাও আছেন। তার কাছে গিয়ে সব বুঝিয়ে বললে নিশ্চয়ই তিনি ফারুককে ছেড়ে দেবেন। হায়দার তখন ভালো করে হাঁটতে পারছিল না। 5 মাইল রাস্তা তাকে বয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। অতএব গ্রাম প্রধানের সঙ্গে তার মা রওনা দিল। হায়দারের 2 কাকাও সঙ্গী হলো। যতই যন্ত্রণা হোক, বিছানা যেতে পারেনি হায়দার সেই রাতে। বাড়ির সামনে ইউক্যালিপটাস গাছের নিচে ডাউস পাথরটার উপর বসেছিল চুপচাপ। অন্ধকার নামল। পাহাড়ময় জোনাকিরা ঘুরে বেড়াতে লাগলো মিটমিটিয়ে। ওরা ফিরে আসছিল না। এলো যখন তখন রাত দুপুর। এলো চোরের মতো। গ্রামে ফিরে যে যার ঘরে ঢুকে যাচ্ছিল। হায়দার দেখল বাবা তো নয়, মাও দলটায় নেই। সে চিৎকার করে জিজ্ঞাসা করেছিল, আমার মা কোথায়? বাবা নয়, মায়ের কথাই তার আগে মনে পড়েছিল। সেই চিৎকার শুনে ঘুমন্ত মানুষেরা উঠে এলো বিছানা ছেড়ে। ভূতের মতো মানুষগুলোকে ঘিরে তারা যখন প্রশ্ন করে যাচ্ছিল, তখনও হায়দার হাঁটতে পারছিল না 2 পায়ে। তবু ভিড় ঠেলে সে গ্রাম প্রধানের সামনে পৌঁছে গিয়েছিল। তাকে দেখে বয়স্ক মানুষটা হঠাৎই সজোরে কেঁদে উঠল। এক কাকা বলল, ও বড় ছোট, ওকে এসব বলার দরকার নেই। গ্রাম প্রধান মাথা নাড়লেন কাঁদতে কাঁদতে, না, ওকে বলা দরকার, এ জানুক। তারপর সে ঘটনাটা শুনেছিল। ওরা পাশে সেই জমিদার বাড়িতে পৌঁছেছিল সন্ধ্যের আগে। ওদের বলা হয়েছিল বাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। সন্তুষ্ট হওয়া মাত্র ছেড়ে দেওয়া হবে। ওরা অপেক্ষায় বাইরে বসেছিল অনেকক্ষণ। তারপর গ্রাম প্রধান সেই বড় অফিসারের সঙ্গে দেখা করতে চাইলেন। তাকে বলা হলো দেখা করা যাবে না। ওরা কি করবে যখন বুঝতে পারছিল না, তখন জমিদার বাবু উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এলেন। যেতে যেতে হঠাৎ দলটাকে দেখে থমকে গেলেন। তারপর গ্রাম প্রধানকে জিজ্ঞাসা করলেন, কেন তারা এখানে এসেছে? লোকটার যতই দুর্নাম থাকুক, গ্রাম প্রধানের মনে হয়েছিল হাজার হোক চেনা মানুষ। তিনি নিজেদের দুঃখের কথা খুলে বলে সাহায্য চাইলেন। জমিদার বাবু বললেন, অফিসার খুব কড়া লোক, তিনি তোমাদের সঙ্গে দেখা করবেন না। অবশ্য একটা উপায় আছে। লোকটা গলা নামালো, ফারুকের বউ যদি গিয়ে অনুরোধ করে তাহলে কাজ হতে পারে। গ্রাম প্রধান বললেন, আমরা সবাই একসঙ্গে যাব। তাহলে গ্রামে ফিরে যাও। তাছাড়া ওই পোশাকে গেলে অফিসার ফারুকের বউকেই ঢুকতে দেবে না। ওকে জমিদার বাড়ির মেয়েদের পোশাক পরতে হবে। কেন? গ্রাম প্রধানের মাথায় কিছু ঢুকছিল না। উনি শুধু আমার বাড়ির মেয়েদের সম্ভ্রম করেন। এখন ও যদি সেই পোশাকে যেতে চায় তাহলে আমি ব্যবস্থা করতে পারি। গ্রাম প্রধানের ইচ্ছে ছিল না, কিন্তু হায়দারের মা মরিয়া হয়ে গেলেন। যেভাবেই হোক স্বামীর মুক্তির জন্য তিনি বড় অফিসারের কাছে পৌঁছাতে চাইলেন। জমিদার বাবু তাকে নিয়ে গেলেন ভেতরে। তার কিছুক্ষণ পরে একজন সেপাই এসে হাসি মুখে বলল, তোরা গ্রামের মানুষরা এক একটা গর্ধব। বড় অফিসার ফুর্তি করার জন্য জমিদার বাবুর কাছে মেয়ে মানুষ চেয়েছিল। চাষাভূষো নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তার মানে জমিদার বাবু বউ অথবা বোন। তিনি সুযোগ পেয়ে তোমাদের ওই মেয়েটাকে নিজের বউ সাজিয়ে বড় অফিসারকে ভেট দিলেন। 10 বছর বয়সে ভেট শব্দটার মানে ঠিকঠাক না বুঝলেও হায়দার বুঝেছিল মায়ের একটা বড় রকমের ক্ষতি হয়ে গিয়েছে। গ্রাম প্রধান বলেছিলেন, আমরা অনেক চেষ্টা করেও ভেতরে যেতে পারলাম না। সেপাইরা আমাদের ঢুকতে দিল না। শেষ পর্যন্ত একজন দয়া করে জানিয়ে দিল ফারুককে ওখানে নিয়ে যাওয়াই হয়নি। পথেই ওকে গুলি করে নদীর জলে ফেলে দিয়ে গিয়েছে ওরা। বড় অফিসারের কাছে বদলি
অপরাধীকে ধরে নিয়ে যাওয়ার ঝুঁকি ওরা নিতে চায়নি। ফেরার সময় আমরা নদীর কাছে অনেক খুঁজেছি। এই রাত্রে কিছু ভালো দেখা যায় না, কিন্তু মনে হচ্ছে জলে ফেলে দিলে ফারুককে খুঁজে পাওয়া যাবে না। গ্রাম প্রধান দুহাতে মুখ ঢাকলেন। কেউ কেউ কাঁদল, বাকিরা মুখ বন্ধ করে রইল অনেকক্ষণ। একজন গ্রাম বৃদ্ধা বলল, তোমরা বউটাকে ওখানে ফেলে রেখে চলে এলে? সকালের আগে ছাড়বে বলে মনে হয় না। বেরিয়ে এসে যখন শুনবে ফারুক বেঁচে নেই। ছেলেটা তো শুনছে। এবার সবার চোখ ঘুরে এলো হায়দারের উপর। সবাই দেখল পাথরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখ জ্বলছে। শরীরের যন্ত্রণা অতিক্রম করে অন্যরকম আগুনে জ্বললে কোনো কোনো মানুষের চেহারা অমন হয়। একজন মহিলা তাকে ঘরে নিয়ে যেতে চাইলে হায়দার তাকে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠেছিল, আমি ওদের ছাড়ব না, ওদের না মারা পর্যন্ত আমি থামব না। গ্রাম প্রধান বললেন, চুপ করো বাবা, এসব কথা বলতে নেই। লেংচে লেংচে জটলা থেকে সরে এসেছিল হায়দার। তারপর ভোর হবার আগে ওই শরীর নিয়ে হাঁটতে শুরু করেছিল। গ্রামের কিছু লোক তার পেছন পেছন এসেছিল, কিন্তু জমিদার বাড়ি পর্যন্ত যেতে হয়নি তাদের। নদীর ধারে রাস্তার পাশে একটা গাছের ডালে হায়দার তার মাকে ঝুলে থাকতে দেখেছিল। উহ, কি বিভৎস! বাবার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। মাকে সৎকার করেও তার চোখে জল আসেনি। কান্না তার চোখ থেকে উধাও হয়ে গিয়েছিল চিরদিনের জন্য। অনেক অনেক দিন পরে বিপ্লবী পরিষদ গঠন হবার পর সরকার যখন তাদের হন্যে হয়ে খুঁজছে, তখন এক শীতের সকালে হায়দার ফিরে এসেছিল গ্রামে। সংগঠনের কাজে জড়িয়ে পড়ায় তার নামও ততদিনে দেশের মানুষ কিছুটা জেনেছে। গ্রাম প্রধান তখনও বেঁচে, কিন্তু অশক্ত। হায়দারকে দেখে তিনি খুশি হলেও ভয় পেলেন। কেন এলি? খবর পেলেই ওরা ছুটে আসবে। দরকার থাকলে কাউকে দিয়ে জানিয়ে দিলেই আমরা কাজটা করে দিতাম। আমি যে দরকারে এসেছি তা না হলে হবে না। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? জমিদার বাড়িতে। সর্বনাশ, সেখানে কেন? আমার একটা হিসেব মেটাতে হবে, চলো। সঙ্গে ছেলেরা ছিল অস্ত্র নিয়ে। পাহাড়ি পথে হেঁটে ওরা পৌঁছে গেল জমিদার বাড়িতে। গ্রাম প্রধানের হাঁটতে কষ্ট হচ্ছিল। এখন সেবাইরা গ্রামে নেই। বাড়ির দরজায় একজন মাত্র পাহারাদার। তাকে গ্রাম প্রধান বললেন, জমিদার বাবুর সঙ্গে দেখা করব ভাই। দেখা হবে না, এখন তিনি তেল মালিশ করাচ্ছেন। বলো গিয়ে, খুব জরুরি খবর নিয়ে এসেছি, দেরি হলে আফসোস হবে। এসব কথা হায়দার তাকে শিখিয়েছিল। এবার পাহারাদার ভেতরে চলে গেল। গ্রাম প্রধান জিজ্ঞাসা করলেন, তোদের মতলবটা কি তা এখন পর্যন্ত বললি না? আমি অন্যায় কাজ করব না। একটু বাদে লোকটা ফিরে এলো আরেকজনকে সঙ্গে নিয়ে। সে শুধু গ্রাম প্রধানকে ভেতরে আসতে বলল, বাকিরা বাইরে থাকবে। গ্রাম প্রধান মাথা নাড়লেন, এই ছেলেকে ছাড়া আমি তো হাঁটতে পারবো না ভাই। লোকটা বিরক্ত হয়ে হায়দারকেও অনুমতি দিল। সঙ্গীদের ইশারা করে হায়দার বৃদ্ধকে নিয়ে ভেতরে ঢুকল। বাগানটা একটু অগোছালো, দেখলেই বোঝা যায় মালিকের ক্ষমতা আর আগের মতো নেই। বিশাল বাড়িটা যে কক্ষে ওদের নিয়ে আসা হলো, তাতে অবশ্য বিলাসদ্রব্যের ছড়াছড়ি। শ্বেত পাথরের চেয়ারে বসে সাদা সুরের মতো একটা লোক তাদের দিকে তাকিয়েছিল। লোকটার মেদ তেল চকচক করছে। দুজন মেয়ে মানুষ তার দুই গায়ে পায়ে তেল মালিশ করছিল। যে লোকটা হায়দারদের নিয়ে এসেছিল সে এগিয়ে গিয়ে কানে কানে কিছু বলল। জমিদারবাবু হাসলেন। হায়দার লক্ষ্য করল তার একটাও দাঁত নেই। খবরটা কি? গ্রাম প্রধান হায়দারের দিকে তাকালেন, তারপর বললেন, হুজুর, আমরা অসুবিধায় পড়েছি। শহর থেকে খুব সুন্দরী এক যুবতী এসে গ্রামে বাস করছে, তা জোর করেই আছে। সুন্দরী যুবতী? পাঠিয়ে দে, পাঠিয়ে দে। জমিদারবাবু চিৎকার করে উঠলেন আনন্দে। হায়দার বলল, বলেছিলাম আসবে না। কেন? আমি জমিদার, আসবে না কেন? বলল, আপনি নাকি অনেক বছর আগে আপনার বাড়ির বউকে ভেট দিয়েছিলেন এক পুলিশ অফিসারকে। তারা তখন আপনার বাড়ি দখল করেছিল। শুয়োরের বাচ্চা, যে কথা বলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলব।
অশক্ত প্রায় পঙ্গু জমিদার বাবু এমন রেগে গেলেন যে তার চর্বি কাঁপতে লাগলো। যাকে দিয়েছিলাম সে ছিল এক চাষার বউ। কি নাম যেন তার স্বামীর? ফারুক। হ্যাঁ, তার বউ। আমার বউয়ের জামা পরিয়ে দিয়েছিলাম বলে অফিসার বেটা টেরও পায়নি। তবে বউটা ছিল শয়তান। কিছুতেই বাঘ মানল না। ভোরবেলায় গলায় দড়ি দিয়ে মরল। গ্রামপ্রধান দেখলেন হায়দারের হাতে একটা কালো চকচকে অস্ত্র। সে সামনে এগিয়ে গেল। শোন রে কুত্তা, দোজখে গিয়ে তুই বসে থাকবি যতদিন না সেই অফিসারটা সেখানে যায়। আমাকে চিনিস? আমার মাকে যা করেছিস তার বদলা নেবার জন্য এতকাল আমি অপেক্ষা করে এসেছি। শব্দ হলো। জমিদার বাবুর শরীরটা মুহূর্তেই ঢলে পড়ল। হায়দার ঘুরে দাঁড়িয়ে পথ দেখিয়ে আসা লোকটাকেও গুলি করল। তারপর মেয়ে দুটোকে বলল, তোমাদের কিছু বলবো না, আজ থেকে তোমরা মুক্তি পেলে। তবে যদি পুলিশের কাছে আমার কথা ফাঁস করো। ভয়ে কুঁকড়ে থাকা মেয়েদের একজন বলে উঠল, কখনো না। গ্রামপ্রধান পাথর হয়ে গিয়েছিলেন। তাকে টানতে টানতে হায়দার বাগানে নেমে এলো। তার সঙ্গীরা তখন বাগানে চলে এসেছে। হায়দার জিজ্ঞাসা করল, পাহারাদারটা? ব্যবস্থা হয়ে গিয়েছে। বাড়ির বাইরে পাকদণ্ডির রাস্তায় পৌঁছে হায়দার গ্রামপ্রধানকে বলেছিল, কেউ তোমাকে দেখেনি। যারা দেখেছিল তারা কথা বলতে পারবে না। শত্রুর সঙ্গে লড়াই করার আগে দালালদের সরিয়ে ফেলা দরকার। তাছাড়া এটা আমার কর্তব্য ছিল। তুমি একা ফিরতে পারবে? গ্রামপ্রধান কেঁদে ফেলেছিল। তোর মতো যদি আমার একটা ছেলে থাকতো। পুলিশ অফিসারের ছদ্মবেশে রাস্তায় বের হলে হায়দারের একটাই ভয় হয়, তার দলেরই কেউ যদি ভুল বুঝে গুলি চালিয়ে দেয়। অবশ্য বার্গেসের সেপাইগুলো যখন তাকে স্যালিউট করে তখন বেশ মজা লাগে। মোটর বাইকটা পুলিশেরই, নাম্বার প্লেট পাল্টে নেওয়া হয়েছে। হায়দার সেটা চালাচ্ছিল ধীরে ধীরে। এর মধ্যেই শহরের রাস্তায় লোক জমে গেছে। কাল তো হাঁটাই মুশকিল হবে। আকাশলাল যে ফোন দিয়ে এঁটেছে তা শুনতে বেশ, কিন্তু একটু গোলমাল হলেই ওকে হারাতে হবে। আর এই মুহূর্তে আকাশ সঙ্গে না থাকলে তাদের এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। টুরিস্ট লজের কাছে পৌঁছে সে দেখল দুজন সেপাই দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই স্যালুট ঠুকল তারা। হায়দার জিজ্ঞাসা করল, ভেতরে আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা যাও, আমি এখানে থাকব। আমরা যাব স্যার? হ্যাঁ, বড় সাহেব আমাকে থাকতে বলেছেন। লোক দুটো ছাড়া পেয়ে খুশি হলো। এখানে পুতুলের মতো না দাঁড়িয়ে থেকে শহরের পথে ঘুরলেই পকেট ভর্তি হয়ে যাবে। হাজার হাজার গেও মানুষ মুরগির মতো ঢুকছে। লোক দুটো চলে গেলে হায়দার লজের ভেতরে ঢুকল। 7 নম্বর ঘরে ওদের থাকার কথা। সে উপরে উঠতেই এগিয়ে আসা একটি মানুষ কাষ্ঠ হাসি হাসল। হুকুম করুন স্যার। করিম, আমি হায়দার। আই বাপ, একদম চিনতে পারিনি। ওদের ঘর বদল করে দিয়েছি, আসুন। একটা ট্যাক্সি ডাকো, এক্ষুনি। ঘর চিনিয়ে দিয়ে হোটেলে সেই লোকটি চলে গেলে দরজায় টোকা দিল হায়দার। তারপর ভেতরে ঢুকল। ওরা দুজন চুপচাপ দুটো চেয়ারে বসেছিল। হায়দার বলল, আপনাদের এই হয়রানির জন্য দুঃখিত, কিন্তু কিছু করার নেই। সরকার আপনাদের এখান থেকে বহিষ্কৃত করেছেন। মানে? স্বজন উঠে দাঁড়ালো। এখন এই শহর থেকে আপনাদের ফিরে যেতে হবে। ও ভগবান, বেঁচে গেলাম, পৃথা বলে উঠল। কিন্তু যারা আমাকে ডেকেছে। স্বজনের তখনও দ্বিধা। এখনই না গেলে দুজনকেই জেলে পৌঁছাতে হবে, আসুন। অতএব ওরা দুজন হায়দারের পেছন পেছন বেরিয়ে এলো। বের হবার আগে স্বজন একটা সুটকেস তুলে নিল, পৃথা দ্বিতীয়টা। টুরিস্ট লজের সামনে তখন ট্যাক্সি এসে গেছে। পাশে করিম দাঁড়িয়ে। ওদের ট্যাক্সিতে তুলে দিয়ে করিম বলল, মকবুল খুব ভালো ছেলে স্যার। হায়দার ড্রাইভারের দিকে তাকিয়ে মাথা নাড়তে ছেলেটা হাসল। নিজের বাইকে স্টার্ট দিয়ে এগিয়ে যেতে ট্যাক্সিটা তাকে অনুসরণ করলো। উল্টো দিকের রাস্তায় ওষুধের দোকানে বসে থাকা একটা লোক দৃশ্যটা দেখে এমন হতভম্ব হয়ে পড়েছিল যে কি করবে বুঝতে পারছিল না। তারপর খেয়াল হলো একজন পুলিশ অফিসার ওদের নিয়ে গেলেও তার যখন ছায়ার মতো লেগে থাকার কথা, তখন ঘটনাটা হেডকোয়ার্টার্সে জানানো দরকার। সে ওয়াকি টকি সুইচ অন করলো। হ্যালো, হেডকোয়ার্টার্স। হ্যালো, হ্যালো।
SB5 বলছি। ক্রমশ ওরা শহরের একেবারে পশ্চিম প্রান্তে চলে এলো। এদিকটা জনবসতি কম, মোটামুটি বর্ধিষ্ণু মানুষেরা অনেকটা জায়গা জুড়ে বাগান ঘেরা বাড়িতে থাকেন। হায়দার ইশারা করতেই ট্যাক্সি থামল। ড্রাইভার নিচে দরজা খুলে সুটকেস দুটো নিচে নামিয়ে ইঙ্গিত করল নেমে আসতে। স্বজন এবং পৃথা একটা কথাও বলেনি ট্যুরিস্ট লজ থেকে চলে আসার পথটুকুতে। স্বজন এখন জিজ্ঞাসা করল, এখানে কেন? সামনে বাইক দাঁড় করিয়ে হায়দার ততক্ষণে কাছে এসে গেছে। এখানে একটু যেতে হবে আপনাদের, কিছু রুটিন চেক আপ আছে, তারপর। সে হাসল। ট্যাক্সি থেকে সুটকেস নামানো হলো কেন? ট্যাক্সিটার ওর পাড়েই যাওয়ার পারমিট নেই, আপনি নির্দ্বিধায় নামতে পারেন। হায়দার আবার হাসল। অতএব স্বজন এবং পৃথাকে নামতেই হলো। পৃথা লক্ষ্য করছিল ট্যাক্সি ড্রাইভার বারংবার দুপাশে তাকাচ্ছে। ওরা নেমে আসা মাত্র উঠে পড়ল ট্যাক্সিতে। সেটাকে ঘুরিয়ে বেশ জোরেই ফিরে গেল শহরের দিকে। স্বজন বলে উঠল, আরে লোকটা ভাড়া নিল না? হায়দার মাথা নাড়ল। এখন তো দায়িত্ব আমাদের, ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনারা সুটকেস নিয়ে আমার পেছনে আসুন। সে এগিয়ে গিয়ে বাইক চালু করে পাশে প্রাইভেট লেখা রাস্তায় ঢুকে পড়ল। স্বজন এবং পৃথা একটা করে সুটকেস তুলে নিল। স্বজন বলল, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে ওরা আমাদের আটকে রেখতে যাচ্ছে। ওদের কি লাভ আমাদের আটকে? চাপা গলায় বলে উঠল পৃথা। জানি না, তবে শহরে একটা পলিটিক্যাল গোলমাল চলছে। সেই এক্স পুলিশ অফিসার বলেছিল কেউ সশস্ত্র বিপ্লব করে ক্ষমতা দখল করতে চায়। আজ এখানকার পুলিশ কমিশনারের যে চেহারা দেখলাম, তাতে অমন কিছু হওয়া অসম্ভব ব্যাপার নয়। হাঁটতে হাঁটতে কথা বলছিল স্বজন। তাদের হাত 10 দূরে হায়দার ধীর গতিতে বাইক চালাচ্ছিল। বাইকের আওয়াজে কোনো কথাই তার কানে যাওয়া সম্ভব নয়। দুপাশে গাছগাছালি, পাখি ডাকছে। সামনে গাছের আড়ালে একটা দোতলা বাড়ির আভাস। পৃথা বলল, আমার আর ভালো লাগছে না, তুমি এমন জায়গায় বেড়াতে এলে। স্বজন অপরাধীর গলায় বলল, পৃথা, তোমার কাছে লুকিয়ে লাভ নেই। এরা আমার কাছে একটা পেশেন্টকে দেখার প্রস্তাব দিয়েছিল। জায়গাটা পাহাড়ি বলে ভেবেছিলাম সেই সঙ্গে তোমাকে নিয়ে একটু বেরিয়েও যেতে পারবো। এখানকার গোলমালের কথা স্যার জানতেন কিনা জানি না, কিন্তু আমি বিন্দু বিসর্গ জানতাম না। কারা তোমার প্রস্তাব দিয়েছিল? স্যারের মাধ্যমে প্রস্তাব এসেছিল। বলেছিল ট্যুরিস্ট লজে আমার নামে ঘর বুক করা থাকবে, আমি এলেই ওরা যোগাযোগ করবে। কথা থামিয়ে দিল স্বজন। হায়দার মোটর বাইক থেকে নেমে পড়েছে। বাড়িটার সামনে বাইক দাঁড় করিয়ে সে অপেক্ষা করলো ওদের জন্য। পৃথিবীর দিকে হাত বাড়ালো, এবার সুটকেসটা আমাকে দিন। পৃথা মাথা নাড়ল, না ঠিক আছে। ওরা সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতেই চাকর গোছের একজন বেরিয়ে এলো দরজা খুলে। হায়দার স্বজনকে বলল, সুটকেস দুটো এখানেই রেখে দিন, কোনো চিন্তা নেই। ওরা যে ঘরে ঢুকলো তার দুটো বড় জানালা। স্বজন লক্ষ্য করলো দুজন লোক দুই জানালা বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর থেকে তাদের সামনেটা দেখা না গেলেও ওদের হাতে যে আধুনিক আগ্নেয়াস্ত্র আছে তা বুঝতে অসুবিধে হবার কথা নয়। হায়দার সেই ঘরে দাঁড়ায়নি, ওদের নিয়ে সে শটান ভেতরে চলে এলো। এক একটা হলঘর, গোটা চারেক মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে। তারা হায়দারকে দেখে মাথা নাড়ল। বাঁ দিকে দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ির নিচে একটা ঘরের দরজা খুলে হায়দার বলল, এখানে আপনারা বিশ্রাম করুন। বিশ্রাম করব মানে? স্বজন অস্বস্তিতে পড়ল। আপনারা যেখানে ছিলেন সেখানে বিপদে পড়তেন, এখানে আপনারা সম্পূর্ণ নিরাপদ। আশ্চর্য, আপনি তখন বললেন আমাদের শহর থেকে বাইরে চলে যেতে হবে। ও কথা না বললে আপনাদের আনতে পারতাম না। আপনি ভেতরে যান, আমি একটু পরেই আসছি। হায়দারের ভঙ্গিতে এমন কিছু ছিল যে স্বজন অমান্য করতে পারল না। ওরা ভেতরে ঢোকা মাত্রই হায়দার বলে গেল দরজাটা ভেজিয়ে। ঘরটা বড়, দুটো সিঙ্গেল বিছানা, একটা টেবিল, টিভি এবং বাথরুম গাই। এক কোণে দুটো সোফা রয়েছে। পৃথা জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে আমাদের অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করলে এমন সাজানো ঘরে রাখবে কেন? সেটাও ঠিক, যে লোকটা নিয়ে এলো
সে পুলিশ অফিসার। বলল রুটিন চেক আপ করবে, অথচ এখানে যারা অস্ত্র নিয়ে ঘুরছে তাদের শরীরে পুলিশের ইউনিফর্ম নেই। যাকগে, যা হবার হবে। দরজায় টোকা পড়ল। তারা জবাব দেবার আগেই দুটো সুটকেস সেই চাকর গোছের লোকটা রেখে দিয়ে গেল। জুতোর পরেই স্বজন একটা বিছানায় শুয়ে পড়ল। আমার ঘুম পাচ্ছে। এই অবস্থায় তোমার ঘুম আসছে? ফোঁস করে উঠল পৃথা। এই অবস্থা মানে? কাত হলো স্বজন। অবস্থা তো চমৎকার, ভালো ঘর, আরামদায়ক বিছানা, এক কাপ কফি পেলে মন্দ হতো না। যাকগে, বিনি পয়সায় তোফা আছি। শোনো, ঘুম থেকে উঠে তোমার সঙ্গে প্রেম করব, অতএব তুমিও চেষ্টা করো ঘুমিয়ে নিতে। পারো, তুমি সত্যিই পারো। পৃথা কিছু করতে না পেরে বাথরুম কাম টয়লেটে চলে এলো। ঝকমকে পরিষ্কার টয়লেট। পরিষ্কার দেখলে যাদের মন নরম হয়, পৃথা তাদের একজন। সে আয়নায় নিজেকে দেখল। পেত্নির মতো দেখাচ্ছে। আয়না থেকে তার চোখ আর একটু পড়ে উঠতেই আলো দেখতে পেল। কাঁচ চুইয়ে আলো ঢুকছে ঘরে। তার মনে হলো ওখানে চোখ রাখলে বাইরেটা দেখা যেত। তাদের বন্দি করে রাখা হয়েছে। এদের নজর এড়িয়ে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। স্বজনের সে ব্যাপারে কোনো হুঁশই নেই। দিব্যি বিছানায় শুয়ে পড়ল। ওপরে ওঠার কোনো সুযোগ নেই। বাড়িটা দেখতে হলে এ ঘর থেকে বেরোতে হবে। মুখে জল দিয়ে ধবধবে পরিষ্কার তোয়ালেটা চেপে ধরে আরাম পেল পৃথা। এবং সেই মুহূর্তে স্বজনের কথাটা মনে আসতেই নতুন করে ভাবনা এলো। স্বজনকে নিশ্চয়ই সশস্ত্র বিপ্লবীরাই এখানে আমন্ত্রণ করে এনেছে, নইলে পুলিশ তাদের পেছনে এভাবে লাগবে কেন? সশস্ত্র বিপ্লব যারা করে তাদের স্বজনের মতো ডাক্তারের প্রয়োজন হবে কেন? স্বজন কি ব্যাপারটা জেনেও তাকে সব খুলে বলছে না? এই সময় দরজার শব্দ হলো। সেই লোকটি ট্রে নিয়ে ঢুকলো। তাতে কফি পট, কাপ ডিশ এবং একটা প্লেটে অনেকগুলো বিস্কুট। পৃথা বেরিয়ে এলো বাথরুম থেকে। টেবিলের ওপর ট্রে নামিয়ে লোকটা নীরবে চলে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল। পৃথা বুঝল দরজা নেহাতি ভেজানো, বাইরে থেকে আটকে দেওয়া হয়নি। সে দেখল স্বজন উপর হয়ে শুয়ে আছে। ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে। কফি পটের ঢাকনা খুলেই সে গন্ধ নিল। চমৎকার। সে দূরে দাঁড়িয়ে ডাকল, কফি দিয়ে গেছে, খাবে? সেইভাবে শুয়ে স্বজন জবাব দিল, হুম। ঘুমাওনি তাহলে? পৃথা কফি বানাতে লাগলো। ঘুম আসছে না, অথচ টায়ার্ড লাগছে। হাঁটু দুটো কেমন শিরশির করছে। সে উঠে বসল। পৃথা কফির কাপ আর বিস্কুট এগিয়ে দিতেই স্বজন হাসল। বাহ, ব্যবস্থা তো চমৎকার। লাঞ্চটাও মন্দ হবে না মনে হচ্ছে। তোমারও এখনো রসিকতা আসছে? কফিতে চুমুক দিল পৃথা। আচ্ছা, ভেবে ভেবে টেনশন বাড়িয়ে কোনো লাভ হবে? স্বজন কথা শেষ করা মাত্র দরজায় টোকা পড়ল, কিন্তু কেউ ঢুকলেও পড়ল না। স্বজন বলল, কামেন। এবার হায়দারকে দেখা গেল। তার পরনে পুলিশের পোশাক নেই। লোকটাকে খুব স্বাভাবিক বলে মনে হলো পৃথার। ঘরে ঢুকে সোফায় বসে হায়দার বলল, আপনার সঙ্গে কথা বলা যাক। বলুন। স্বজন গম্ভীর হলো। আপনাকে এই শহরে আমরা ইনভাইট করে এনেছি। আপনারা মানে পুলিশ? না, বাইরে বেরিয়েছিলাম বলে বাধ্য হয়ে আমাকে ওই ইউনিফর্ম পরতে হয়েছিল। বর্তমান শাসন ব্যবস্থা যারা পরিবর্তন চায়, আমি তাদের একজন। আশ্চর্য, আপনি তখন মিথ্যে বলেছিলেন? হ্যাঁ, না বললে আপনি আমার কথা তখন বুঝতে চাইতেন না। এখনও যে বুঝবো এমন ভাবছেন কেন? এখন আপনাকে বোঝাবার অবকাশ পাব। টুরিস্ট লজে আপনাদের উপর পুলিশ করার ওয়াজ রাখিছিল। যা হোক, আমরা ভেবেছিলাম যে টুরিস্ট লজে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আগামীকাল যে উৎসব আছে তা ঘুরে দেখবেন এবং তার পরের দিন যে কোনো কাজের জন্য এসেছেন সেটি করে ফিরে যেতে পারবেন। কিন্তু পুলিশ কমিশনার ভার্গিসের নজর পড়ে সব গোলমাল করে ফেললেন আপনারা। ভার্গিস আপনাকে জেরা করেছিল? হ্যাঁ, কিন্তু আমি কিছুই জানতাম না বলে উনি জানতে পারেননি। আমি জানতাম আপনি একা এসেছেন। যা হোক, যে সমস্যায় আপনাদের পড়তে হলো তার জন্য আমরা দুঃখিত। এখানে আপনারা সম্পূর্ণ নিরাপদ। পৃথা কথা না বলে পারল না। আপনারা সরকার পাল্টাতে চাইছেন? বোঝাই যাচ্ছে।
সরকার আপনাদের উপর সন্তুষ্ট নয়, কিন্তু তারা আপনাদের এভাবে থাকতে অ্যালাউ করছেন কি করে? হায়দার হাসল। ম্যাডাম, যে গদি ছেড়ে নিচ্ছে তাকে জামাই আদর করার মতো বোকার শাসক পৃথিবীতে কোনো কালে ছিল কি? ওরা আমাদের সন্তান পেলে ছিঁড়ে খাবে। আমাদের নেতার মাথার দাম এখন লক্ষ লক্ষ টাকা। এই অবস্থার মধ্যে আমাদের কাজ করে যেতে হচ্ছে। স্বজন বলল, কিন্তু মনে হচ্ছে আপনারা প্রকাশ্যেই আছেন। না, আমাদের একটা আড়াল আছে যা ওদের সন্দেহের বাইরে। স্বজন কফির কাপ টেবিলে রাখতে উঠে দাঁড়ালো। আপনাদের সমস্যা আমাকে টানলেন কেন? কারণ আমাদের নেতার আপনাকে প্রয়োজন। আমাকে? হ্যাঁ, আপনার চিকিৎসাবিদ্যার জ্ঞানকে। আপনারা আমার চিকিৎসার ব্যাপারে সব জানেন। অবশ্যই, কিন্তু আমি যদি চিকিৎসার দায়িত্ব নিতে রাজি না হই, আমাদের সমস্যা হবে। তা নিয়ে আমার ভাবনার কোনো কারণ নেই। যেহেতু আমাদের আছে, তাই শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আপনাকে রাজি করাতে। আশ্চর্য, আমি রাজি না হলে? আপনাকে রাজি হতেই হবে। তার মানে আপনারা রোজ জোর করবেন? অনুরোধ ব্যর্থ হলে আমাদের সামনে অন্য পথ খোলা নেই। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? হায়দার মাথা নাড়ল। ডক্টর, এসব কথা আপনিই তুললেন। এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। মরিয়া না হয়ে কোনো উপায় নেই। বছরের পর বছর ধরে কয়েকজন স্বার্থ সর্বস্ব মানুষ শাসন যন্ত্রকে দখল করে গরিব জনসাধারণকে কৃতদাস বানিয়ে শোষণ করে চলেছে। বাইরে থেকে এর চরিত্র কেউ বুঝবে না। আমরা এর প্রতিবাদ করে কোন ঠাসা। মানুষের মনে আজ অসন্তোষ ধিকি ধিকি করে জ্বলছে। আমাদের সংগ্রাম স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রাম। আপনার খারাপ লাগলেও এটা সত্যি। কিন্তু এর মধ্যে আমি আসছে কোত্থেকে? হায়দার পকেট থেকে একটা খাম বের করলো। সেটা বিছানায় রেখে বলল, আমাদের নেতার ছবি, ভালো করে স্টাডি করুন। উনি আজ সন্ধেবেলায় আপনার সঙ্গে কথা বলবেন। আর হ্যাঁ, আপনাদের যা প্রয়োজন সব এখানেই পাবেন, কিন্তু নিরাপত্তার কারণে আপনাদের বাইরে যেতে দিতে পারছি না। প্লিজ সেই চেষ্টা করবেন না। বুঝলাম, কিন্তু সেই ট্যাক্সিওয়ালাটা কিন্তু দেখে গেছে কোথায় নেমেছি আমরা। ও আমাদের লোক। হায়দার বেরিয়ে গেল দরজা ভেজিয়ে দিয়ে। ওরা চলে যাওয়া দেখল স্বজন। তারপর সোজা এগিয়ে গিয়ে দরজা খুলল। হল ঘরটা চুপচাপ। সে বাইরে পা রাখতেই আড়াল থেকে একজন বেরিয়ে এলো। তার হাতে আগ্নেয়াস্ত্র। স্যার, আপনি ভেতরে যান। যদি কোনো প্রয়োজন থাকে তাহলে বেল বাজাবেন। স্বজন জবাব না দিয়ে পৃথাকে ডাকল। পৃথা, চলে এসো, আমরা এখান থেকে বেরোবো। পৃথা সাড়া দেবার আগেই লোকটা যে ভঙ্গিতে এগিয়ে এলো তাতে স্বজন বাধ্য হলো পেছনে হাঁটতে। প্রায় জোর করে ওকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল লোকটা। স্বজন দেখল এবার বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কাণ্ডটা চুপচাপ দেখছিল পৃথা। এবার বলল, তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধালে। চমৎকার। এরা অন্যায়ভাবে আমাদের আটকে রেখেছে সেটা দেখছো না? দেখেছি, কিন্তু বুদ্ধিমানরা এমনভাবে ঝগড়া বাঁধায় না। স্বজন রাগী ভঙ্গিতে ফিরে এলো বিছানায়। আমি করব না। ওরা যা বলবে তা করতে হবে এমন দাসখত লিখে দিইনি আসার আগে। আর ওরা জানে না এটা একটা শ্রমিকের কাজ নয় যে কেউ করতে বাধ্য করতে পারে। অপারেশন টেবিলে গিয়ে আমি যা খুশি তাই করতে পারি। সব ঠিক, এখন মাথাটাকে একটু ঠান্ডা করো। পৃথা কথাগুলো বলে এগিয়ে গেল টিভির দিকে। বোতাম টিপে সেটাকে চালু করলো। কোনো বিখ্যাত মানুষ মারা গিয়েছেন, টিভিতে তার সম্পর্কে বলা হচ্ছে। বাবু বসন্তলাল কত বড় সমাজসেবী ছিলেন তার বর্ণনা দিয়ে ঘোষক বললেন। তার প্রিয় জায়গা ছিল পাহাড়ের বুকে নিজস্ব একটি বাংলো, যেখানে যেতে তিনি খুব ভালোবাসতেন। তাই সেই বাংলায় যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার আশা করব তার আত্মার শান্তি পাবে। হৃদরোগে আক্রান্ত হয়ে বাবু বসন্তলাল মরণের ওপারে চলে গেছেন আমাদের ফেলে রেখে। বাবু বসন্তলালের বাংলোর ছবি ফুটে উঠতেই স্বজন চেঁচিয়ে উঠল, আরে কি বলছে? ওই বাংলোতেই আমরা গিয়েছিলাম। লোকটাকে খুন করা হয়েছিল। কোনো খবর নেই। শহর এবং শহরের বাইরে সর্বত্র মাইনে করা লোক ছড়িয়ে দেওয়া হয়েছে, তবু এই অবস্থা। বাবু বসন্তলালের সৎকারের ব্যবস্থা করে আসাই প্রথমে খবরটা এলো।
ওই ডাক্তার আর তার বউকে চোখে রাখার দায়িত্ব যার ওপর দেওয়া হয়েছিল সে জানাচ্ছে। এক পুলিশ অফিসার ট্যাক্সিতে তুলে ওদের কোথাও নিয়ে গিয়েছে। মিনিট 5-এর মধ্যে ভার্গিসের সামনে যাবতীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা গম্ভীর মুখে বসেছিল। ভার্গিসের হাতে চুরুটটা রিভলভারের মতো ধরা। ঘরে ওই মুহূর্তে কোনো শব্দ নেই। ভার্গিস প্রথম জনের দিকে তাকালেন। অফিসারটাকে? আমি বাজি রেখে বলতে পারি আমাদের বাহিনীর কেউ নয়। লোকটা মিনমিন করল। তাহলে কে? স্যার, এটা হায়দারের কাজ হতে পারে। বাহ, চমৎকার। এরপর হায়দার এই চেয়ারে বসে আপনাদের অর্ডার করবে এবং আপনারা তা মাথা নিচু করে শুনে যাবেন। আকাশলালকে ধরা যাচ্ছে না কারণ সে রাস্তায় বের হচ্ছে না, এ কথাই তো এতদিন বলে আসছিলেন। হোয়াট অ্যাবাউট দিস পিপল? হায়দার, ডেভিড, এরা তো নাকের ডগা দিয়ে সব কাজ হাসিল করে চলে যাচ্ছে। ওয়ার্থলেস। আমার মনে ঠিকই সন্দেহ জেগেছিল এই ডাক্তার ছোকরাটা ওদের সঙ্গে জড়িত। আকাশলালের চিকিৎসার জন্য ওকে নিয়ে আসা হয়েছে। স্যাডও করতে পারলে ঠিকমতো পৌঁছে যেতাম। হতাশ ভঙ্গিতে টেবিলে চুরুট রাখলেন ভার্গিস। একজন মিনমিন করল, ডাক্তার সম্পর্কে খোঁজ নেব স্যার। অতীত ঘেঁটে জানতে পারবেন ওর পড়াশোনা কীরকম দারুণ ছিল। গিয়ে দেখুন ওর ঠিকানাটাও ট্যুরিস্ট লজের রেজিস্টারে নোট করা নেই। এখানে যখন ওকে ধরে নিয়ে আসা হয়েছিল তখন নাম ধাম এন্ট্রি করা হয়েছে? না স্যার, মানে আপনার সঙ্গে অনেক রাত্রে এসেছিল। ভোর হবার সঙ্গে সঙ্গে আপনি ওকে এই ঘরে ডেকে পাঠিয়েছিলেন। মর্নিং ক্লার্ক ডিউটিতে জয়েন করে ওকে পায়নি। আফসোসে তার বিশাল মুখটা কয়েকবার দুপাশে নাড়লেন ভার্গিস। তারপর স্থির হয়ে জিজ্ঞাসা করলেন, সোম সম্পর্কে কোনো রিপোর্ট আছে? আছে স্যার। প্রথমজন এবার সোজা হয়ে বসল। অ্যারেস্ট করা হয়েছে? চোখ ছোট করলেন ভার্গিস। অল্পের জন্য করা হয়নি, কিন্তু আজ বিকেলের মধ্যে। এই আপনার রিপোর্ট? চিৎকার করে উঠলেন ভার্গিস। না স্যার। লোকটি ঢোক গিলল। কাল রাত্রে শহরের বাইরে চেকপোস্ট থেকে 1 মাইল দূরের একটা গ্রামে সোম আশ্রয়ের জন্য গিয়েছিল। অত রাত্রে গ্রামের লোকজন দরজা খোলেনি প্রথমে। শেষে কেউ কেউ বেরিয়ে এলে সোম নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। ওর কপাল খারাপ, পুলিশ বলেই হয়তো কেউ ওকে আশ্রয় দিতে চায়নি। গ্রামের লোকজন বলেছে সেই অন্ধকারেই সোম দক্ষিণ দিকে হাঁটতে শুরু করেছিল। দক্ষিণ দিকেই 3-3টে গ্রাম আছে। আমাদের লোকজন সেই গ্রামগুলোতে সার্চ করছে এখন। নির্ঘাত বিকেলের মধ্যেই সোম ধরা পড়ে যাবে। পুলিশ বলে আশ্রয় দিল না? কথাটা শুনতে আমার খুব ভালো লাগলো। ওর গাড়ি? গাড়িটাকে খাদে পাওয়া গিয়েছে। একটাই ধাঁধা, গাড়িটা বাবু বসন্তলালের বাংলো ছাড়িয়ে নিচে যাওয়ার রাস্তা থেকে নিচে পড়েছে। অথচ সোমকে দেখা গেছে উল্টো দিকে চেকপোস্টের কাছে গ্রামে। এতটা রাস্তা সোম কী করে ফিরে এলো সেটা যদি বুঝতে পারতেন তাহলে এই চেয়ারে আমি বসে থাকতাম না। শুনুন, আকাশলাল এবং তার সঙ্গীরা ছিল, এখন তাদের সঙ্গে একটা ডাক্তার জুটেছে। আমার ধারণা ছিল আকাশলাল শহরের বাইরে কোনো গ্রামে বা পাহাড়ে লুকিয়ে আছে। ডাক্তার এখানে আসার পর আমি নিঃসন্দেহে সে সেখানেই আছে। এই এতগুলো লোক আমাদের নাকের ডগায় আছে, অথচ আমরা তাদের খুঁজে বের করতে পারছি না। নো, এটা আর বেশি দিন চলতে পারে না। আগামীকালের মধ্যে এদের খুঁজে পেতেই হবে, নইলে আপনাদের সম্পর্কে বোর্ড কী সিদ্ধান্ত নেবে তা আপনারা কল্পনা করতে পারছেন না। ভার্গিস মিটিং ভেঙে দিলেন। সবাই যখন গম্ভীর মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল তখন তিনি চুরুট ধরলেন সময় নিয়ে। তারপর চেয়ার ঘুরিয়ে ডান দিকের দেওয়ালের দিকে তাকালেন। সেখানে বিশাল ম্যাপে এই শহরের প্রতিটি রাস্তা আঁকা আছে। চুরুট খেতে খেতে ভার্গিস ম্যাপটার উপর চোখ বোলাতে বোলাতে সোজা হয়ে বসলেন। শহরে ঘনবসতি এলাকায় ওরা লুকিয়ে থাকবে এমন তো নাও হতে পারে। এতদিন তার কেবলই মনে হতো জনসাধারণের সঙ্গে মিশে থেকে এরা অপারেশন চালাচ্ছে। যদি উল্টোটা হয়? শহরে পশ্চিমাঞ্চলের দিকে নজর রাখলেন তিনি। মধ্যবিত্ত শ্রেণীর কেউ ওখানে থাকার কথা ভাবতেই পারে না। বিশাল বাড়ি, বাগান, শান্ত নির্জন এলাকা। এদের সুরক্ষার জন্য পুলিশ দিন-রাত বড় বড় লোকদের আস্তানা বলে ধরে নেওয়া হয়েছিল। আকাশলালের সঙ্গে কোনো সংস্রব নেই। এইসব বাড়ি সার্চ করা ঝুঁকির কাজ, কিন্তু মনে যে সন্দেহটা এসেছে তা দূর করতে করতে সেটা করা দরকার। অবশ্য একাই দিনে এত বড় ব্যাপারে জড়াবেন না।
মিনিস্টারকে জানতে হবে। টেলিফোন তুললেন ভার্গিস। স্যার, আমি আপনাকে বলেছিলাম কাল সকালে আমি লোকটাকে মুঠোয় পাব, কিন্তু অতক্ষণ দেরি করার প্রয়োজন নেই। যদি আপনার অনুমতি পাওয়া যায়। কীরকম? আমাদের ওয়েস্ট সাইডের বাড়িগুলো সার্চ করার অনুমতি চাইছি স্যার। আপনি সিপি, ওটা পুলিশের আওতায় পড়ে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি যদি আমাকে মোরাল সাপোর্ট করেন তাহলে। ভার্গিস, বাবু বসন্তলালের পোস্টমর্টেম হয়নি কেন বোর্ড জানতে চেয়েছিল। স্যার, গলা শুকিয়ে গেল ভার্গিসের। ম্যাডাম, বারংবার মোরাল সাপোর্ট করা আমার পক্ষে সম্ভব নয়। কার নির্দেশে কেন কি করা হয়েছে তা আমাদের জানার কথা নয়। শেষ পরিণতির জন্য দায়ী করব পুলিশ কমিশনারকে। লাইনটা কেটে গেল। ভার্গিসের 2 আঙ্গুলে ধরা চুরুট থেকে ক্ষীণ ধোঁয়া পাক খাচ্ছিল শূন্যে। চেকপোস্টের আগে নেমে পড়ে নিজেকে বুদ্ধিমান বলে ভেবে খুশি হয়েছিল সোম। যেভাবে শহরের বাইরে পুলিশ ভ্যান টহল দিচ্ছে, তাতে ওই মারুতি গাড়িতে থাকলে এতক্ষণে মাটির তলায় ঘরে চালানো হয়ে যেত সে। চেকপোস্টে নিশ্চয়ই ভালো করে গাড়ির আরোহীদের জোড়া করা হচ্ছে। সোম নেমে পড়েছিল খানিকটা আগে এবং রাস্তা ছেড়ে উঠে এসেছিল পাহাড়ে। সেখান থেকে রাস্তাটা পরিষ্কার দেখা যায়, কিন্তু রাস্তা থেকে কেউ তাকে দেখতে পাবে না। তখন প্রায় শেষ রাত। বসে থাকতে থাকতে ঘুম এলো। পাহাড়ি পথরে হেলান দিয়ে চোখ বন্ধ করতে ঘুম দখল করলো তাকে। যখন চোখ খুলল তখন আলো ফুটে গিয়েছে এবং তখনই তার মনে হলো শহরের বাইরে আসায় তার জীবন বেঁচে গেছে বটে, কিন্তু আকাশলাল অথবা সেই খবর দিতে আসা লোকটাকে ধরা এখান থেকে সম্ভব নয়। সে ইচ্ছে করলে পালিয়ে যেতে পারে অনেক দূরে, যেখানে ভার্গিসের পুলিশ পৌঁছাতে পারবে না, কিন্তু ওই পালিয়ে থাকা জীবনে কোনো সুখ নেই। এখন শহরে ঢুকতে গেলেই সে ধরা পড়ে যাবে। আর কোনো বোকামিতে সে নেই, অথচ তার পক্ষে শহরে ঢোকা খুবই জরুরি। খোলা আকাশের নিচে রাত কাটিয়ে অথবা টান টান না ঘুমানোর জন্যই সোমের শরীরে এখনও আলস্য পছন্দ করছিল। সে দখলে দেখল নিচের রাস্তা দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ধরনের গাড়ি চলতে শুরু করেছে। সাধারণত উৎসবের আগের রাত্রে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন দল বেঁধে তাদের গ্রাম দেবতাকে নিয়ে আসে শহরে। শহরের দেবীকে পরিক্রমা করে আবার ফিরে যায় গ্রামে। এইসব দেবতাদের চেহারা অদ্ভুত, অনেকের নামও নতুন ধরনের। রাত্রের ওই গ্রাম্য মানুষের দলে ঢুকতে পড়তে পারলে শহরে পৌঁছানো সম্ভব হতে পারে। সারাদিনের পরিশ্রমের পরে রাত্রে জনতাকে আর খুঁটিয়ে পরীক্ষা করার ক্ষমতা চেকপোস্টের পাহারাদারদের না থাকারই কথা, কিন্তু সেই সুযোগ নিতে গেলে তাকে মধ্যরাত পর্যন্ত এখানে বসে থাকতে হয়। সারাটা দিন খাদ্য পানীয় ছাড়া এখানে পড়ে থাকা অসম্ভব। সোম মনস্থির করতে পারছিল না। সে উঠে পাহাড়ের দিকে তাকালো। এই পাহাড়ে বিভিন্ন ঢালে ছোট ছোট গ্রাম ছড়ানো। আকাশলালের খোঁজে এইসব গ্রামে পুলিশ বারংবার হানা দিয়েছে। এখনও পুলিশের লোক ছড়ানো আছে এখানে ওখানে। গ্রামে তার পক্ষে যাওয়া বিপজ্জনক হবে। এই সময় একটা লরি এসে দাঁড়ালো নিচের রাস্তায়। লরিটা মালপত্র নিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশে দরজাটা খুলে একটা মেয়ে লাফ দিয়ে নিচে নামলো। নেমে চিৎকার করলো, ভালোভাবে যাও। লরিটা উপরে উঠে গেলে মেয়েটা চারপাশে তাকালো, তারপর সরে এলো পাহাড়ের দিকে, যেখানে সোম দাঁড়িয়ে আছে। মেয়েটার চেহারা অত্যন্ত সাধারণ, পোশাক এদেশীয়। সোম কয়েক মুহূর্ত অপেক্ষা করলো, কিন্তু মেয়েটাকে দেখতে পেল না। অর্থাৎ মেয়েটা পাহাড়ে ওঠেনি, আবার নিচেও নেমে যায়নি। সেটা করতে হলে ওকে রাস্তা ডিঙিয়ে যেতে হবে। এই মেয়ের পক্ষে তাকে চেনা সম্ভব নয়। একটু কৌতূহলী হয়ে সোম ধীরে ধীরে নিচে নামতে লাগলো। নিচের রাস্তায় নামা মাত্র মেয়েটিকে দেখতে পেল সে। রাস্তার ধারে একটা পাথরের ওপর পা ঝুলিয়ে বসে আছে চুপচাপ। সোমকে দেখা মাত্র তার চোখ ছোট হয়ে গেল, মুখে সন্দেহ। সোম হাসতে সে হাসার চেষ্টা করল। একটু এগিয়ে এসে সোম জিজ্ঞাসা করল, তুমি শহরে যাচ্ছ না? উৎসব তো কাল, আজকে গিয়ে কি হবে? মেয়েটার কথা বলার ধরন বেশ ক্যাটকেটে। তা অবশ্য। বলা মাত্র একটা গাড়ির আওয়াজ কানে এলো। ওটা যদি পুলিশের গাড়ি হয় তো এভাবে মুখ দেখানো মানে নিজের সর্বনাশ ডেকে আনা। সে চকিতে পাথরের আড়ালে চলে গেল। গাড়িটা যখন সামনের রাস্তায় পৌঁছালো তখন দেখা গেল সোমের সন্দেহ ভুল নয়। মেয়েটার দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে বন্দুকধারী পুলিশ গাড়ি নিয়ে এগিয়ে গেল। মেয়েটা এবার তার পেছনে দাঁড়ানো সোমকে দেখল। এই লোকটা যে পুলিশের ভয়ে ওখানে গিয়ে লুকিয়েছে
তাতে তার কোনো সন্দেহ নেই। লোকটা কে হতে পারে? চেহারা দেখে চোর ডাকাত বলে মনে হচ্ছে না, আবার পালিয়ে বেড়ানো বিপ্লবী দলের কর্মীদের মতো চেহারা নয়। সে স্পষ্ট জিজ্ঞাসা করল, আপনি কে? পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে সোম হাসল। আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ কখনো পুলিশকে দেখে ভয় পায় না। সোম বুঝল তাকে একটা পরিচয় দিতে হবে। সে গল্প তৈরি করবার চেষ্টা করল, কিন্তু তেমন জুৎসই কিছু না পেয়ে বলল, আমি আমার ভাইয়ের খোঁজে শহরে যেতে চাই। ভাই? হ্যাঁ, ও শহরে থাকে। পুলিশ ওকে খুঁজছে। পুলিশ ওকে খুঁজছে কেন? কি বলবো, ওর জন্য আমাদের পরিবারের সবাই জেলে গিয়েছে। মানে পুলিশ সবাইকে ধরে নিয়ে গিয়েছে। আমি ইন্ডিয়ায় ছিলাম বলে বেঁচে গেছি। আপনি তাহলে ইন্ডিয়ায় থাকেন? হ্যাঁ। আপনি পুলিশকে ভয় পাচ্ছেন কেন? ও যে বললাম তো, পুলিশ আমাকে পেলেও ধরবে, ভাইয়ের খবর নেবে। আমি ধরা না পড়ে ভাইয়ের কাছে পৌঁছতে চাই। সোম গল্পটা বানাতে পেরে খুশি হলো। পুলিশ যেখানে আপনার ভাইকে খুঁজে পাচ্ছে না, সেখানে আপনি কি করে পাবেন? আমি দু একজনকে চিনি যারা খবরটা দিতে পারে। আপনি আগে এই শহরে থাকতেন? হ্যাঁ, বছর 10 আগে আমি ইন্ডিয়া চলে গিয়েছিলাম। আপনার ভাইয়ের নাম কি? মেয়েটা সরাসরি তাকালো। সোম বিপাকে পড়ল, তারপর সেটা কাটাতে পাল্টা জিজ্ঞাসা করল, তুমি কে? তোমাকে আমি এত সব কথা বললাম কেন? না না, আমি আর কোনো কথা বলতে পারবো না। মেয়েটা এবার হাসল। আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কীরকম? সোম এইরকম কিছু শুনবে বলে অপেক্ষা করছিল। পুলিশের চোখ এড়িয়ে শহরে পৌঁছতে সাহায্য করতে পারি। বেশ, বলছি। আগে তোমার ব্যাপারটা জানি। আমি? মেয়েটা পাথর থেকে নেমে দাঁড়ালো। আমার নাম হেনা। তারপর দূরের পাহাড়ের দিকে আঙ্গুল তুলে বলল, ওইখানে আমাদের গ্রাম। গ্রামে ধোঁয়া উঠছে বলে আমি এখানে বসে আছি। ওটা সংকেত। গ্রামে গোলমাল থাকলে আগুন জ্বেলে আকাশে ধোঁয়া তোলা হয়। ও কী ধরনের গোলমাল? ওখানে না গেলে বলতে পারবো না। তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? এখনো ভাবিনি, কিন্তু আপনার ভাইয়ের নামটা বলেননি আপনি। মুখে এসেছিল আকাশলালের নামটা, কিন্তু শেষ মুহূর্তেই সামলে নিল। সে গম্ভীর মুখে বলল, আমি জানি না তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কিনা। আপনার সন্দেহ হওয়া স্বাভাবিক। আমার ভাইয়ের নাম ত্রিভুবন। ও। মেয়েটা বড় চোখে তাকালো। তুমি আমার ভাইকে চেনো? আকাশলালের কাছের লোকদের নাম খেয়ে না শুনেছে, কিন্তু শহরে গিয়ে আপনার কোনো লাভ হবে না। চিতা এবং নেকড়েদের খবর স্বয়ং ভগবানও জানেন না। কিন্তু আমাকে যেতেই হবে। কেন যাবেন? আমি ভেবে দেখলাম, যেখানে আমার সব আত্মীয় স্বজন জেলে বন্দি, সেখানে আমি ইন্ডিয়ায় বসে আরাম করছি, এটা ঠিক নয়। আমি ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। সোম এমন আবেগ কথাগুলো বলল যে হেনা খুশি হলো। বেশ, আসুন আমার সঙ্গে। কোথায়? এখানে দাঁড়িয়ে থাকলে বারংবার পাথরের আড়ালে গিয়ে লুকোতে হবে আপনাকে। হেনা তার গ্রামের উল্টো দিকের পাহাড়ে উঠতে লাগলো। সোম ভেবে দেখল, তার মাথায় যখন কিছুই আসছে না, তখন মেয়েটাকে বিশ্বাস করাই একমাত্র পথ। মেয়েটার কথাবার্তা থেকে সরাসরি না হলেও আভাসে বোঝা গেছে বিপ্লবীদের সঙ্গেও যোগাযোগ আছে। শহরে ঢুকতে হলে ওর উপর নির্ভরই করতে হবে। পাকদণ্ডের পথ ধরে উপরে উঠতে উঠতে মেয়েটা হঠাৎ ঘুরে দাঁড়ালো। আপনি এখানে এলেন কিভাবে? এক ডাক্তার ভদ্রলোকের গাড়িতে লিফট নিয়েছিলাম। হেনার চোয়াল শক্ত হলো। সমতল থেকে পাহাড়ে ওঠার পথে তার ডিউটি ছিল। এক বান্ধবীর পান বিড়ির দোকানে বসেছিল সারাদিন। বিকেলের দিকে ডাক্তারের লাল মারুতিটাকে উপরে উঠতে দেখে সেই খবর পাঠিয়েছিল উপরে, কিন্তু ডাক্তারের বাড়িতে একজন মহিলা ছিল। সে জিজ্ঞাসা করল, কি গাড়ি? লাল মারুতি, ইন্ডিয়ার গাড়ি। সোম সরল গলায় জবাব দিল। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ ছিল ওই ৪র্থ পর্ব। নতুন আপনারা যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবাইকে জানাবেন।
পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।